জীবনের ক্যানভাসে নিয়তি যে কখন কোন রঙে ছবি আঁকে তা বোধহয় স্বয়ং বিধাতা ছড়া আর কেউ বলতে পারে না। আমরা ছোটবেলায় বইয়ের পাতায় রূপকথার গল্প পড়েছি, যেখানে এক জাদুকরী ছোঁয়ায় সাধারণ এক মেয়ের জীবন রাজরানীর মতো পাল্টে যায়। কিন্তু বাস্তব জীবন যখন রূপকথাকেও হার মানায়, তখন সেই গল্প হয়ে ওঠে ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর বাস্তব জীবনের গল্পে অবগাহন করব। এই গল্প এমন এক অদম্য নারীর, যার জীবনের শুরুটা হয়েছিল এক প্রত্যন্ত গাঁয়ের ভাঙা কুড়ে ঘরে। আর আজ তিনি কর্পোরেট দুনিয়ার এক অপ্রতিরোধ্য মহারথী। কাঁচ আর কংক্রিটের অহংকারে মোড়ানো শহরের এক নিঃসঙ্গ ধনকুবের এবং তাঁরই প্রাসাদে কাজ করা এক হতদরিদ্র সহজ সরল পরিচারিকার জীবনের এই গল্প প্রমাণ করে যে বিশুদ্ধ ভালোবাসা আর সততার কাছে সম্পদের পাহাড়ও মাথা নত করতে বাধ্য। চলুন আজ আমরা সেই জাদুকরী বাক পরিবর্তনের সাক্ষী হই, যেখানে ধুলোমাখা পথ থেকে উঠে এসে এক সাধারণ মেয়ে জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয় এবং হয়ে উঠেছে এক সত্যিকারের রানী। ঢাকার অন্যতম অভিজাত, শান্ত ও চোখ ধাঁধানো এলাকা বারিধারায়, যেখানে বিলাসবহুল আকাশচুম্বী বহুতল ভবনগুলো যেন মেঘের সাথে প্রতিনিয়ত লুকোচুরি খালে এবং চারপাশের প্রশস্ত রাস্তায় দিনরাত নামিদামি সব বিদেশি ব্র্যান্ডের গাড়ির ঝলকানি পথচারীদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়, ঠিক সেখানেই এক বিশাল প্রাসাদে বসবাস করতেন দেশের অন্যতম শীর্ষ ধনকুবের রায়হান আহমেদ। রায়হান আহমেদ ছিলেন পুরো ঢাকা শহরের আঙুল গোনা কয়েকজন শীর্ষ বিলিয়নিয়ারদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তার নিজের হাতে তিল তিল করে প্রতিষ্ঠিত সুবিশাল ব্যবসা প্রতিষ্ঠান আহমেদ সিন্ডিকেট কর্পোরেশন মূলত ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট এবং আধুনিক টেকনোলজি সেক্টরে পুরো দেশের ব্যবসায়িক জগতেই এক নম্বর স্থানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাজত্ব করছিল। জীবনের ৪৮টি বসন্ত পার করা রায়হানের জীবনে জাগতিক বা বস্তুগত কোনো কিছুরই সামান্যতম অভাব ছিল না। তার নিজের ব্যক্তিগত চলাফেরা ও ব্যবসায়িক ভ্রমণের জন্য প্রস্তুত ছিল নিজস্ব প্রাইভেট জেট। ইউরোপ, আমেরিকার বিভিন্ন নামি-দামি শহরে ছড়ানো ছিটানো ছিল বিলাসবহুল সব সম্পত্তি। সমাজের একেবারে সবচেয়ে উঁচু স্তরের ক্ষমতাবান মানুষের সাথে ছিল তার অত্যন্ত শক্তিশালী কানেকশন, এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল অঢেল কোটি কোটি টাকার নগদ সম্পদ। তবে এত সব চোখ ধাঁধানো জাঁকজমক ও প্রাপ্তির মাঝেও তার বুকের গহীন কোণে বিশাল এক হাহাকার আর গভীর শূন্যতা সারাক্ষণ বিরাজ করত। বেশ কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রাণপ্রিয় স্ত্রীর অকাল মৃত্যুর পর থেকে রায়হান নিজের ভেতরের জগতেও পুরোপুরি একা, বিধ্বস্ত ও ভয়ানক নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন। তার আদরের একমাত্র মেয়েটি উচ্চশিক্ষার উদ্দেশ্যে সুদূর আমেরিকায় পাড়ি জমিয়েছিল। তাই বাড়িধারার সেই প্রাসাদোপম বিশাল ও নিস্তব্ধ বাড়িতে শুধু অসংখ্য চাকর বাকর, বিশ্বস্ত কেয়ারটেকার আর কড়া পাহারায় থাকা সশস্ত্র সিকিউরিটি গার্ডরাই ছিল তার দৈনন্দিন জীবনের একমাত্র সঙ্গী। দেশের শীর্ষ ব্যবসায়ী হিসেবে রায়হানের প্রতিদিনের রুটিন ছিল প্রচণ্ড ব্যস্ততায় ঠাসা। সকাল থেকে শুরু হতো একটার পর একটা হাই প্রোফাইল মিটিং, বোর্ডরুমের গম্ভীর সব আলোচনা এবং বিরামহীনভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ কল। কিন্তু সারাদিনের এই হাড়ভাঙা ব্যস্ততা শেষে গভীর রাতে যখন তিনি নিজের সেই রাজকীয় ও সুসজ্জিত প্রাসাদে ফিরে আসতেন, তখন এক বুকচাপা নিস্তব্ধতা এবং বিষণ্ণ একাকিত্ব তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরত। ঠিক এই বিশাল বাড়িতেই অন্যান্য কর্মচারীদের সাথে একজন সাধারণ পরিচারিকার কাজ করত রাবেয়া। রাবেয়া ছিল অত্যন্ত দরিদ্র ও ভাগ্যবিম্রম্বিত এক নিঃস্ব কৃষকের মেয়ে, যে হাওড় অধ্যুষিত উত্তরের জেলা নেত্রকোনার একেবারে প্রত্যন্ত এবং চরম অবহেলিত একটি ছোট গ্রাম থেকে নিছক পেটের দায়ে কাজের সন্ধানে এই ইটপাথরের শহরে পাড়ি জমিয়েছিল। তার বয়স ভারে নিউব্জ বৃদ্ধ কাশেম মিয়া গ্রামের অবস্থাসম্পন্ন গৃহস্থদের অন্যের জমি বর্গা নিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছোটখাটো চাষবাসে কাজ করতেন। কিন্তু প্রকৃতি সহায় না হলে, বিশেষ করে খরা বা পাহাড়ি বন্যায় যখন চোখের সামনে মাঠের পর মাঠ সবুজ ফসল নষ্ট হয়ে যেত, তখন তাদের মাথার ওপর নিষ্ঠুর মহাজনের ঋণের বোঝাও পাহাড়ের মতো ভারী হয়ে উঠত। এর পাশাপাশি রাবেয়ার হতভাগ্য মাও চরম পুষ্টিহীনতার অভাবে প্রায়ই নানা কঠিন ও জটিল রোগে ভুগতেন। জীবনের সাথে যুদ্ধ করতে করতে
একটা সময় তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় ও ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে কেবল পেটের তাগিদে এবং পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে মাত্র ১৯ বছর বয়সী তরুণী রাবেয়াকে বাধ্য হয়ে অজানা অচেনা এই বিশাল শহর ঢাকায় পাড়ি জমাতে হয় এবং শহরে এসে অনেক কাঠখড় পোড়ানোর পর ভাগ্যক্রমে সেই ধনকুবের রায়হান আহমেদের বাড়িতে একজন সাধারণ গৃহকর্মী হিসেবে চাকরি পেয়ে যায়। রাবেয়ার জীবনযাপন ও বেশভূষা ছিল একেবারেই ছিমছাম, অনাড়ম্বর ও সাদামাটা। সারাদিন পরনে থাকত সাধারণ মানের সস্তা সুতির শাড়ি, কপালের এক কোণে ছোট্ট একটা কালো টিপ, আর দুই হাতে হয়তো কখনো উৎসবের দিনে শখ করে লাগানো মেহেদির খুব হালকা ও সময়ের সাথে অস্পষ্ট হয়ে আসা কিছু দাগ। সে অত্যন্ত নীরবে, বিনা বাক্যব্যয়ে ও পরম মমতায় নিজের সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করে যেত। বিশাল ড্রয়িং রুম ঝকঝকে পরিষ্কার করা, বড় রান্নাঘরে বাবুর্চিদের সাহায্য করা, কিংবা বাড়ির বাবুদের দামি কাপড় ধোয়া। আবার কখনো কখনো এই অমানসিক কাজের ফাঁকে যখন সাহেব রায়হান আহমেদের শরীর কিছুটা খারাপ বা ক্লান্ত হতো, তখন সে নিজ উদ্যোগে আদা দিয়ে গরম চা বানিয়ে এনে দিত, বা সময় মতো তার জরুরি ঔষধগুলো খাওয়ার কথা পরম যত্নের সাথে স্মরণ করিয়ে দিত। রাবেয়ার গভীর ও ছলছলে দুই চোখে সবসময় এক অদ্ভুত মায়াময় ও স্নিগ্ধ শান্তি বিরাজ করত। গ্রামবাংলার সেই সুদা মাটির সতেজ গন্ধ যেন তখনও তার সহজ সরল নিষ্কলুষ স্বভাবে আষ্টেপৃষ্ঠে মিশেছিল। সে যেমন ছিল হাড়ভাঙা পরিশ্রম করতে সক্ষম একজন মানুষ, তেমনি ছিল শতভাগ সৎ, এবং বড়দের কিভাবে হৃদয় নিংড়ানো সম্মান করতে হয় তা সে তার পারিবারিক শিক্ষা থেকেই খুব ভালো করে জানত। দিনগুলো এভাবেই কাটছিল। হঠাৎ একদিন রায়হান আহমেদের শরীরে প্রচণ্ড কাঁপুনি দিয়ে ভয়াবহ এক জ্বর এলো। দ্রুত পারিবারিক ডাক্তাররা এসে তাকে ভালোভাবে চেক আপ করে বললেন, এটা সাধারণ ভাইরাল ফিভার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বেশি বয়স এবং ব্যবসায়িক মানসিক চাপের কারণে ধীরে ধীরে তার শারীরিক নানা জটিলতা ক্রমাগত আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছিল। রায়হানের একমাত্র মেয়ে তখন হাজার হাজার মাইল দূরে বিদেশে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত অবস্থায় ছিল, আর এমন চরম বিপদের সময় এসে খোঁজ নেবার মতো কোনো কাছের আত্মীয় স্বজনও তার আশেপাশে ছিল না। ঠিক সেই একাকী ও অসহায় মুহূর্তে বাড়ির অন্যান্য কর্মচারীরা যখন ছোঁয়াচে রোগের ভয়ে তাকে এড়িয়ে চলছিল, তখন রাবেয়া একাই সাহস করে সামনে এগিয়ে এসে সাহেবের দেখভাল ও শুশ্রূষার সমস্ত দায়িত্ব নিজের ওই দুর্বল কাঁধে তুলে নিল। নিজের নাওয়া খাওয়া আর বিশ্রামের কথা পুরোপুরি ভুলে দিন-রাত ২৪ ঘণ্টা সে রায়হানের বিছানার একপাশে অত্যন্ত নীরবে বসে থাকত। শরীরের মাত্রাতিরিক্ত তাপমাত্রা কমাতে বারবার কপালে ঠান্ডা জলের পট্টি বদলে দিত, ঘড়ির কাঁটা ধরে একদম সময়মতো ওষুধগুলো খাওয়াত এবং নিজের হাতে নরম করে অত্যন্ত সুস্বাদু খিচুড়ি রান্না করে চামচে করে তাকে পরম মমতায় খাইয়ে দিত। গভীর রাত, হয়তো তখন ঘড়িতে রাত ২টো বা ৩টে বাজে, চারদিকের সেই পিন পতন নিস্তব্ধ প্রহরেও যদি জলের ঘোরে রায়হানের সামান্য জল তেষ্টা পেত, রাবেয়া যেন জাদুর মতো সঙ্গে সঙ্গে জেগে উঠে জলের গ্লাস হাতে তার সামনে একজন দেবদূতের মতো দাঁড়িয়ে যেত। অসুস্থতার ঘোরের মধ্যেও রায়হান এই দৃশ্য দেখে মনে মনে ভীষণ অবাক হতেন এবং ভাবতেন, জীবনে তিনি দেশে বিদেশে অসংখ্য মানুষ দেখেছেন, কিন্তু এত বছর ধরে কাজ করা কোনো সাধারণ গৃহকর্মীর মাঝে এমন নিঃস্বার্থ, খাঁটি ও ঐকান্তিক নিষ্ঠা তিনি তার জীবনের এতগুলো বছরে এর আগে কখনো দেখেননি। রাবেয়ার এই একটানা ও নিরলস সেবায় ধীরে ধীরে রায়হানের জ্বর কমতে শুরু করল এবং তিনি সুস্থতার দিকে এগোতে লাগলেন। কিন্তু ঠিক সেই সাথে রায়হানের একাকী ও রুক্ষ মনে সম্পূর্ণ নতুন কোমল একটি অনুভূতির বীজ খুব সন্তর্পণে দানা বাঁধতে শুরু করল। পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি নিজের ব্যস্ত সময়ের মাঝখান থেকেও মাঝে মাঝেই রাবেয়ার সাথে সময় নিয়ে কথা বলতে শুরু করলেন। খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেন তার ফেলে আসা সেই অবহেলিত গ্রামের কথা, তার মনের গভীরে লুকানো না বলা স্বপ্ন এবং তার দরিদ্র পরিবারের অভাব অনটন আর সীমাহীন কষ্টের দিনগুলোর কথা। রাবেয়া তখন নিজের সুতির শাড়ির আঁচলে মুখ ঠেকে অত্যন্ত লাজুক ভঙ্গিতে এবং অপরিসীম বিনয়ের সাথে বলত, সাহেব, ছোটবেলা থেকে আমার তো শুধু একটাই বড় স্বপ্ন ছিল। আমি অনেক পড়াশুনো করে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবার বাড়ির যা করুণ অবস্থা, তাতে পরিবারের সবার জন্য দুবেলা দুমুঠ ভাত জোগাড় করাই সবচেয়ে কঠিন কাজ ছিল। সেখানে পড়াশুনো তো এক বিলাসিতা মাত্র। রায়হান তখন খুব স্পষ্টভাবেই নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন যে এই মেয়েটি আর ১০ জন সাধারণ কর্মচারীর মতো কেবল মাস শেষে মাইনের আশায় যান্ত্রিকভাবে ডিউটি পালন করছিল না, বরং
সে পরম মমতায় একেবারে নিজের আত্মার গভীর ভেতর থেকে তার মনিবের সেবা করছিল। তার এই অক্লান্ত সেবার পেছনে কোনো লুকানো ব্যক্তিগত স্বার্থ ছিল না। কোনো প্রমোশন বা লোক দেখানো বাহবা কুড়ানোর বিন্দুমাত্র হীন মানসিকতাও তার মধ্যে ছিল না। সময়ে নিজের নিয়মে যত গড়াতে লাগল, রায়হান তত গভীরভাবে উপলব্ধি করতে পারলেন যে মেকি আভিজাত্যের মোড়কে মোড়ানো এই সমাজের চোখে যে নারী হয়তো শুধুই একজন তুচ্ছ মূল্যহীন পরিচারিকা, সেই সাধারণ ও নিষ্পাপ মেয়েটি তার এই বিশাল অর্থপূর্ণ কিন্তু একাকী জীবনে সবচেয়ে মূল্যবান ও বিশেষ একজন মানুষে পরিণত হয়েছে। অবশেষে একদিন মনোরম ও স্নিগ্ধ এক সন্ধ্যায়, যখন রায়হান আহমেদ শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, তিনি রাবেয়াকে নিজের সুসজ্জিত স্টাডি রুমে ডেকে পাঠালেন এবং আবেগে ভারী গলায় বললেন, রাবেয়া, একেবারে মৃত্যুর মুখ থেকে তুমি আমাকে সেবা করে ফিরিয়ে এনে নতুন জীবন দিয়েছ। তুমিই বলো, আমি কিভাবে তোমার এই নিঃস্বার্থ সেবার বিশাল ঋণ শোধ করব? সাহেবের মুখে এমন কথা শুনে রাবেয়া লজ্জায় ও বিনয়ে মাথা নিচু করে খুব নরম ও নম্র সুরে বলল, আপনি এসব কি বলছেন সাহেব? আমি তো আপনার বাড়ির সামান্য একজন কর্মচারী। বিপদের সময় মালিকের সেবা করা তো আমার সাধারণ একটা কাজ আর কর্তব্যের মধ্যেই পড়ে। রায়হান তার এই সরল কথা শুনে আলতো করে হাসলেন এবং অত্যন্ত দৃঢ় ও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, না রাবেয়া, এখন থেকে এই বিশাল বাড়িতে তুমি আর শুধু একজন সাধারণ গৃহকর্মী হিসেবে থাকবে না। আমি আমার বাকি জীবনের জন্য তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। আমি তোমাকে মর্যাদা দিয়ে বিয়ে করতে চাই। মনিবের মুখ থেকে এমন একটি অভাবনীয় ও অকল্পনীয় প্রস্তাব শুনে রাবেয়া আক্ষরিক অর্থেই বিস্ময়ী পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস আর তীব্র আবেগে তার দুই চোখ টলটলে জলে কানায় কানায় ভরে উঠল এবং সে কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আমি সামান্য এক গরিব কপর্দকশূন্য কৃষকের মেয়ে। আমি আপনাদের মতো দামি পোশাকের বদলে সাধারণ সুতির শাড়ি পরি। আপনাদের মতো করে আধুনিক কায়দায় স্মার্টলি ইংরেজিও বলতে পারি না। আমাকে আপনার মতো একজন সম্মানিত মানুষের পাশে দেখলে আপনার ওই উঁচু সমাজের অভিজাত ও ধনী লোকেরা কি বলবে? ঠিক তখন রায়হান পরম নির্ভরতা ও ভালোবাসায় রাবেয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় সযত্নে তুলে নিলেন এবং চোখের দিকে তাকিয়ে বললেন, এই মেকি ও লোক দেখানো সমাজ আমার জীবন চালায় না রাবেয়া। আমি আমার এই দীর্ঘ জীবনে টাকা পয়সা, ক্ষমতা, প্রতিপত্তি অনেক কিছুই তো অর্জন করেছি, কিন্তু দিন শেষে বাড়ি ফিরে কাঁধে মাথা রাখার মতো সত্যিকারের একজন বিশ্বস্ত সঙ্গী আমি কখনো পাইনি। তোমার ওই সরল হৃদয়ের গভীরে যে অপরিসীম সততা আর নিঃস্বার্থ ভালোবাসা লুকিয়ে আছে, তা আজকালকার এই স্বার্থপর ও মেকি দুনিয়ায় আক্ষরিক অর্থেই দুর্লভ। রায়হানের এমন আন্তরিক ও হৃদয়স্পর্শী কথায় রাবেয়া সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিল। একা একা নিজের ঘরের কোণে বসে কিছুদিন গভীরভাবে পুরো বিষয়টি নিয়ে ভাবল এবং অবশেষে গ্রামের ভাঙা বাড়িতে থাকা তার পরিবারের সাথে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলল। তার বৃদ্ধ ও চিন্তিত বাবা কাসেম মিয়া এমন অবিশ্বাস্য খবরটা শুনে প্রথমে বেশ ভয় পেয়ে মেয়েকে সতর্ক করে বলেছিলেন, মারে, উনি তো শহরের অনেক নামিদামি আর বড় মানুষ, শেষে আমাদের অসহায় আর গরিব পেয়ে কোনো বড় ধোঁকা দিয়ে বসবে না তো? কিন্তু রাবেয়া তার নিজের অন্তরের পবিত্র অনুভূতির ওপর সম্পূর্ণ ভরসা রাখল এবং সমাজের সব রকম দ্বিধাদ্বন্দ্ব ও ভয়ভীতি জয় করে অবশেষে তাদের দুজনের পবিত্র বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হল। তাদের এই ঐতিহাসিক ও অবিশ্বাস্য বিয়েটা শহরের কোনো বিলাসবহুল 5 স্টার হোটেলে নয়, বরং বাড়িধারার সেই বাড়িতেই অত্যন্ত ছিমছাম, সাধারণ কিন্তু প্রবল আবেগপূর্ণ এক সুন্দর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল। সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কেবল রায়হানের হাতে গোনা কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং রাবেয়ার নেত্রকোনার গ্রাম থেকে আসা একেবারেই সাধারণ ও সাদামাটা কিছু আত্মীয় স্বজন। বিয়ের সেই শুভ দিনে রাবেয়াকে সাজানো হয়েছিল লাল রঙের একটি সুন্দর ঐতিহ্যবাহী বেনারসি শাড়িতে, আর রায়হান আহমেদের পরনে ছিল জমকালো ডিজাইনের একটি রাজকীয় শেরওয়ানি। স্থানীয় একটি বড় মসজিদের সম্মানিত কাজী ডেকে অত্যন্ত সুন্দর ও পবিত্র পরিবেশে
ধর্মীয় রীতি মেনে তাদের আকদ সম্পন্ন হল এবং তারা একে অপরের হাত ধরে সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হিসেবে কবুল বলে শপথ গ্রহণ করল। দেশের বড় বড় সব নিউজ মিডিয়া ও সাংবাদিকরাও এই চাঞ্চল্যকর ও হাই প্রোফাইল বিয়ের বিন্দুমাত্র খবরও ঘুণাক্ষরে আঁচ করতে পারেনি, কারণ রায়হান আহমেদ নিজেই অত্যন্ত সচেতনভাবে চাননি যে তাদের এই সুন্দর ও পবিত্র সম্পর্কটা সস্তা কোনো গসিপ বা খবরের কাগজের রসালো শিরোনামে পরিণত হোক। দেখতে দেখতে বিয়ের পর সুখের ঘোরে বেশ কয়েকটি সপ্তাহ দ্রুত কেটে গেল। একদিন রায়হান হঠাৎ রাবেয়াকে এক দারুণ চমক দিয়ে বললেন, চলো রাবেয়া, আমরা দুজনে মিলে এবার সুন্দর করে ইউরোপ ঘুরে আসি। আমি তোমাকে একদম নতুন ও অজানা এক জাদুকরী দুনিয়া দেখাতে চাই। ইউরোপের মতো দূর দেশের নাম শুনে রাবেয়া রীতিমতো ঘাবড়ে গিয়ে অবাক হয়ে বলল, সাহেব, আমি তো এই জীবনে কখনো কাছ থেকে উড়োজাহাজ বা প্লেন দেখিনি। এয়ারপোর্ট জিনিসটা আসলে কেমন? সেখানে গিয়ে আমাকে কি করতে হবে বা কিভাবে চলতে হবে তার বিন্দুমাত্র ধারণাও তো আমার মাথায় নেই। স্ত্রীর মুখে এমন সহজ সরল কথা শুনে রায়হান শব্দ করে হাসলেন এবং তাকে পরম মমতায় আশ্বস্ত করে বললেন, আরে পাগলি, তুমি একদম চিন্তা করো না। প্রতিটা পদক্ষেপে আমি তো তোমার পাশেই ছায়ার মতো আছি। ইউরোপ ভ্রমণের নির্দিষ্ট দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ইন্টারন্যাশনাল ডিপার্চার লাউঞ্জের ঝলমলে দৃশ্য ছিল সত্যিই দেখার মতো। লাউঞ্জের চারদিকে গিজগিজ করছে সমাজের নামি দামি ও হাই প্রোফাইল সব মানুষ, বড় বড় ব্যবসায়ী, রূপালী পর্দার সেলিব্রিটি, বিদেশি পর্যটক, আর সবার গায়ে দামি ইম্পোর্টেড স্যুট, হাতে নামি দামি ব্র্যান্ডেড ব্যাগ এবং কবজিতে বিলাসবহুল ঘড়ির এক এলাহি ছড়াছড়ি। এমন জাঁকজমকপূর্ণ ও ঝলমলে পরিবেশে নিজের গায়ের সাধারণ আটপৌড়ে শাড়িতে রাবেয়া স্বাভাবিকভাবেই ভেতরে ভেতরে প্রচণ্ড এক ধরনের অস্বস্তি ও হীনমন্যতা বোধ করছিল, কিন্তু রায়হান অত্যন্ত শক্ত ও আত্মবিশ্বাসের সাথে তার হাতটি ধরে সগর্বে সোজা ভিআইপি চেক ইন কাউন্টারের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে গেলেন। সেই বিলাসবহুল ভিআইপি লাউঞ্জে কাকতালীয়ভাবে রায়হান আহমেদের পূর্বপরিচিত বেশ কয়েকজন বড় বিজনেস পার্টনার এবং তাদের অভিজাত পরিবারও উপস্থিত ছিল, যারা ওই একই ইউরোপগামী ফ্লাইটে সেদিন ভ্রমণ করছিল। হঠাৎ করে দেশের শীর্ষ ব্যবসায়ী রায়হান আহমেদকে এরকম একজন সম্পূর্ণ অপরিচিত ও অতি সাধারণ বেশভূষার নারীর সাথে ঘনিষ্ঠভাবে দেখে উপস্থিত সবাই একেবারে অবাক হয়ে গেল। লাউঞ্জে তখন ফ্লাইট ধরার অপেক্ষায় থাকা অন্যান্য যাত্রীদেরও বেশ ভালোই ভিড় ছিল। রায়হান চারপাশের সবার সেই কৌতূহলী ও জিজ্ঞাসু দৃষ্টির বিন্দুমাত্র তোয়াক্কা না করে রাবেয়াকে নিজের হাত ধরে একটু সামনে এগিয়ে দিলেন এবং সবার সামনে অত্যন্ত সগর্বে বুক ফুলিয়ে এমন কিছু কথা বললেন যা শুনে সেখানে উপস্থিত সকলে আক্ষরিক অর্থেই চমকে গেল। তিনি সবার অবাক দৃষ্টির দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, বন্ধুরা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার বিবাহিত স্ত্রী রাবেয়া আহমেদ, এক সাধারণ কৃষকের গর্বিত মেয়ে, যে আমার প্রাণ বাঁচিয়ে আমার জীবনে এক দেবীর মতো আবির্ভূত হয়েছে। আজ থেকে সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার পুরো জীবনের একমাত্র কুইন বা রানী। আপনাদের মধ্যে কেউ যেন কখনো তাকে ছোট বা তুচ্ছ ভাবার মতো মারাত্মক ভুল না করে। রায়হানের মুখে এমন সাহসী ও স্পষ্ট কথা শুনে চারপাশের উপস্থিত সবার আক্ষরিক অর্থেই বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেল। কেউ কেউ তার এই মহানুভবতার প্রশংসায় সোজোরে হাততালি দিয়ে উঠল, আবার কেউ কেউ ঈর্ষা বা স্তব্ধতা নিয়ে পুরো নাটকীয় দৃশ্যটা দেখতে লাগল। এত সব গণ্যমান্য মানুষের সামনে সাবির মুখে এমন প্রকাশ্য ঘোষণায় রাবেয়ার শ্যামলা চেহারা তীব্র লজ্জায় একেবারে লাল হয়ে গেল। বাঁধভাঙা আবেগে তার দুই চোখে চিকচিক করছিল টলটলে জল, কিন্তু ঠিক সেই জলের সাথে মিশেছিল এক বুক ভরা অনাবিল গর্ব, কারণ জীবনের প্রথমবার কেউ তাকে জনসমক্ষে এতটা বিশাল সম্মান দিয়ে সবার সামনে কুইন বলে ডেকেছিল। ফ্লাইটে ওঠার পর রায়হান পরম যত্নে রাবেয়াকে ফার্স্ট ক্লাসের প্লেনের জানলার ধারের সবচেয়ে আরামদায়ক সিটটিতে বসতে দিলেন। সিটে বসে অবাক চোখে বাইরে তাকাতেই রাবেয়া দেখল সাদা ভাসমান মেঘ আর অনেক নিচে পুতুলের মতো ছোট ছোট জনবসতিগুলো দ্রুত পেছন দিকে মিলিয়ে যাচ্ছে। জানালার বাইরে অসীম আকাশের দিকে তাকিয়ে রাবেয়া নিজের মনেই চরম অবাক হয়ে ভাবছিল, ভাগ্য কত অদ্ভুত। গতকাল পর্যন্ত যে সাধারণ মেয়েটা
অন্যের বাড়ির মেঝে নিজের হাতে ঘষে ঘষে মুছত, আজ সে দেশের এক নামকরা বড় ব্যবসায়ীর স্ত্রী হয়ে রাজকীয় হালে বিদেশে ওড়াল দিচ্ছে। দীর্ঘ 1 মাসের এই সুন্দর ইউরোপের ট্রিপ রাবেয়াকে বাইরের জগৎ সম্পর্কে ধারণা দিয়ে পুরোপুরি বদলে দিল। সেখানে রায়হান তাকে প্যারিস, লন্ডনের নামি দামি বড় বড় হোটেল দেখালেন, 5 স্টার রেস্টুরেন্টে ফাইন ডাইনিংয়ের অপূর্ব অভিজ্ঞতা দিলেন এবং নামি দামি বুটিক শপ থেকে মন ভরে শপিং করালেন। তবে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পরিবর্তনটা এলো রাবেয়ার নিজের মনের ভেতরে। ট্রিপ শেষে দেশে ফিরেই সে এক অদম্য জেদ নিয়ে নতুন করে নিজের অসম্পূর্ণ পড়াশোনা শুরু করল। ইংরেজির প্রাথমিক শিক্ষার বই থেকে শুরু করে সফল ব্যবসার নানা কেস স্টাডি ও অনুপ্রেরণামূলক গল্প সে রাত জেগে পড়তে শুরু করল। নতুন কিছু শেখার প্রতি স্ত্রীর প্রবল আগ্রহ দেখে রায়হান তার জন্য একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রাইভেট টিউটর বাড়িতেই রেখে দিলেন। দেশে ফেরার পর রাবেয়া মনে মনে এক দৃঢ় সিদ্ধান্ত নিল। সে এখন থেকে আর 4 দেওয়ালের মাঝে আটকে থাকা শুধু একজন সাধারণ গৃহিণী হয়ে নিজের জীবন পার করবে না। একদিন সে সরাসরি রায়হানকে তার ইচ্ছার কথা জানালো যে সে তার বিশাল কোম্পানিতে একজন কর্মী হিসেবে কাজ শিখতে ও করতে চায়। শুরুতে যখন কোম্পানির ভেতরে এই খবর জানাজানি হলো, তখন লোকেরা আড়ালে আবডালে হাসাহাসি করল যে সামান্য এক মূর্খ কাজের মেয়ে নাকি ভবিষ্যতে কোম্পানির সিওও হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু রায়হান এই সমালোচনার মুখেও তাকে পূর্ণ মানসিক সমর্থন ও সাহস দিয়ে গেলেন। চারপাশের সব নেতিবাচক সমালোচনাকে সযত্নে পাশ কাটিয়ে রাবেয়া নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম শুরু করল। যেহেতু সে একেবারে মাটির কাছাকাছি গ্রাম থেকে উঠে এসেছে, তাই প্রান্তিক গ্রামের মানুষের জীবনযাপন বিষয়ে তার খুব বাস্তব ও ভালো ধারণা ছিল এবং নিজে একজন কৃষকের ঘরের মেয়ে হওয়ায় গ্রামীণ অর্থনীতির রূঢ় বাস্তব অবস্থা সে অন্য যে কারোর চেয়ে ভালো মতোই জানত। নিজের সেই শেকড়ের জ্ঞানকে দারুণভাবে কাজে লাগিয়ে সে কোম্পানিতে সম্পূর্ণ নতুন ও যুগান্তকারী একটি স্কিম বা প্রজেক্ট আনল, যার নাম দেওয়া হল অ্যাগ্রো টু ফিউচার ইনিশিয়েটিভ, যেখানে মধ্যস্থতভোগীদের বাদ দিয়ে প্রান্তিক কৃষকদের সরাসরি কোম্পানির মূল সাপ্লাই চেনের সাথে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যুক্ত করা হল। এই বিশাল প্রজেক্ট সফল করতে রাবেয়া এসির বাতাস ছেড়ে নিজে সরাসরি রোদে পুড়ে মাঠে গিয়ে পরিদর্শন করত, সাধারণ কৃষকদের সাথে তাদের ভাষায় কথা বলত এবং একেবারে তৃণমূল পর্যায় থেকে তাদের সমস্যাগুলো অনুধাবন করার চেষ্টা করত। রাবেয়ার একাগ্রতায় ধীরে ধীরে তার এই অসাধারণ ও ইনোভেটিভ আইডিয়া কোম্পানিকে ব্যবসায়িক সফলতার এক অভাবনীয় নতুন উচ্চতায় নিয়ে গেল। কোম্পানির বাৎসরিক মুনাফা আগের চেয়ে কয়েক গুণ বাড়ল, আর সাধারণ মানুষের কাছে কর্পোরেট প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও অনেক বেশি মানবিক ও উন্নত হল। স্ত্রীর নিজের যোগ্যতায় অর্জিত করা এই অভূতপূর্ব সাফল্যে রায়হান আহমেদ এক বোর্ড মিটিংয়ে আনুষ্ঠানিক ঘোষণা করলেন, আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, আজ থেকে রাবেয়া আহমেদ আমাদের আহমেদ সিন্ডিকেট কর্পোরেশনের নতুন চিফ অপারেটিং অফিসার বা সিওও। সময়ের পরিক্রমায় আজ রাবেয়া আহমেদ তার সেই পুরনো সুতির শাড়ির বদলে বিদেশি স্মার্ট বিজনেস স্যুট পরেন ঠিকই, কিন্তু তার বুকের ভেতরে সেই মাটির মানুষের মতো সাদামাটা ও বিনয়ী ভাবটা ঠিক আগের মতোই অমলিন আছে। তার কর্পোরেট হেডকোয়ার্টারের বিলাসবহুল পার্সোনাল অফিসের একটি বড় দেয়ালে খুব যত্ন করে ফ্রেমবন্দি একটি পুরনো সাদা-কালো ছবি ঝোলানো আছে। সেই ছবিটি তার দরিদ্র বাবার রোদ বৃষ্টিতে ভিজে মাঠে চাষবাস করার সময়ের এক অমূল্য স্মৃতি। যে পুরনো আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা একসময় অভাবের দিনে রাবেয়াকে চরম অবজ্ঞায় এড়িয়ে চলত বা শহরের কাজের মেয়ে বলে উঠতে বসতে খোঁটা দিত, আজ তারা বিপদে পড়ে সাহায্য চাইতে এসে তার পা ছুঁয়ে সম্মান দেখায়। বিয়ের পর রায়হানের বংশের অনেক অভিজাত আত্মীয়ই প্রায়ই নানা দরকারে এসে করজোড়ে বলে, ভাবি, আমাদের এই বিপদে একটু আর্থিকভাবে সাহায্য করে দিন না। রাবেয়া তখন তাদের অতীতের অহংকারের কথা ভুলে মুচকি হেসে তাদের সাধ্যমতো সাহায্য করে ঠিকই, তবে হাসি মুখেই তাদের বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। আমার জীবনের শুরুটাও কিন্তু আপনাদের মতোই শূন্য থেকে, বরং তার চেয়েও নিচ থেকে ছিল। জীবনে পরিশ্রম করুন, কারণ নিজের ভাগ্য মানুষকে নিজের হাতেই তৈরি করে নিতে হয়। রায়হান আহমেদ এখন বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই হাসি মুখে সগর্বে বলেন, আমার স্ত্রী রাবেয়া আমাকে শিখিয়েছে যে আসল রানী কখনো দামি পোশাকে বা রাজমুকুটে তৈরি হয় না। আসল রানী মানুষের সুন্দর মনে বাস করে। রাবেয়ার এই উত্থানের গল্প আজ সমাজের পিছিয়ে পড়া হাজারো মেয়ের কাছেই এক জীবন্ত
ও জ্বলন্ত অনুপ্রেরণা। চরম দারিদ্র্য, তীব্র সামাজিক বৈষম্য এবং লোকে কি বলবের মতো ভয়ানক দেয়াল ভেঙে সে নিজের জীবনে প্রমাণ করেছে যে কাজের প্রতি সঠিক নিষ্ঠা, দিন-রাত এক করা কঠোর পরিশ্রম এবং অন্তরের খাঁটি ভালোবাসা মানুষকে যে কোনো অকল্পনীয় সাফল্যের উচ্চতায় পৌঁছে দিতে পারে। আজ ব্যবসার কাজে যখন সে দেশের বা বিদেশের কোনো এয়ারপোর্ট দিয়ে দৃপ্ত পায়ে হেঁটে যায়, তখন সাধারণ মানুষ তাকে এক দেখাতেই চিনে ফেলে আর অপরিসীম সম্মানের সাথে একে অপরকে ফিসফিস করে বলে, ওই যে দেখুন, আমাদের সেই কুইন হেঁটে যাচ্ছেন। চারপাশের মানুষের এমন ভালোবাসাপূর্ণ কথা শুনে রাবেয়া তৃপ্তির মুচকি হাসে এবং প্রবল আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যায়, কারণ সে এতদিনে খুব ভালো করেই জানে যে মানুষের আসল উচ্চতা কখনো ব্যাংক ব্যালেন্স বা টাকা দিয়ে মাপা যায় না, তা থাকে নিজের অর্জিত আত্মসম্মান ও মানুষের ভালোবাসায়। তাই বলা যায়, এই গল্পটি শুধু কোনো কোটিপটির সাথে এক সাধারণ মেয়ের রূপকথার বিয়ের নয়, বরং ছাই থেকে ফিনিক্স পাখির মতো একজন হার না মানা নারীর পুনর্জন্মের এক অসাধারণ ও শ্বাসরুদ্ধকর গল্প। গরিব ও কপর্দকশূন্য এক কৃষকের মেয়ে থেকে দেশের শীর্ষস্থানীয় কোম্পানির সিওও হওয়া পর্যন্ত এই দীর্ঘ রোমাঞ্চকর সফর এক সত্যিকারের প্রেমের গল্প, যা প্রমাণ করে যে মিরাকল শুধু সিনেমাতেই নয়, আমাদের এই বাস্তব জীবনেও ঘটে। বন্ধুরা, মানব জীবন আমাদের প্রায়ই নীরবে এই অমূল্য শিক্ষা দেয় যে মানুষের আসল উচ্চতা কখনো ব্যাংক ব্যালেন্স বা টাকা দিয়ে মাপা যায় না। একজন মানুষের আসল পরিচয় তার ভিজিটিং কার্ডের পদবি দেয় না, আর মনের ভেতরের আসল সম্মান এই স্বার্থপর সমাজ কখনো কাউকে জোর করে দেয় না। মানুষের আসল উচ্চতা মেলে কেবল তার ঘাম ঝরানো কঠোর পরিশ্রমে। আসল স্থায়ী পরিচয় তৈরি হয় তার নিখাত সততায়, আর মানুষের আসল সম্মান পাওয়া যায় কেবল পবিত্র অন্তর থেকে। রাবেয়া আজ তার কাজের মাধ্যমে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে অহংকারের বশে যাকে মানুষ সবচেয়ে ছোট বা তুচ্ছ ভাবে, নিয়তির খেলায় সেই একদিন নিজের যোগ্যতায় সবচেয়ে বড় ও মহান হতে পারে। আজ সে শুধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সফল সিইও নয়, সে সমাজের সেই লাখো অবহেলিত মেয়ের আশার প্রদীপ, যারা প্রতিদিন নিজেদের প্রতিকূল পরিস্থিতির সাথে নিরন্তর রক্তক্ষয়ী লড়াই করে বেঁচে আছে। সবশেষে সবসময় এই কথাটি মনে রাখবেন, উত্তরাধিকার সূত্রে মাথায় সোনার মুকুট পরলেই কেউ সত্যিকারের রানী হয়ে যায় না। রানী তো সেই হতে পারে যে শত অভাবের মাঝেও নিজের ভেতরের আসল মূল্যটুকু চিনতে পারে এবং তা বিশ্বের সামনে প্রমাণ করতে পারে। প্রিয় পাঠক ও বন্ধুরা, যদি আপনাদের এই সত্য ও অনুপ্রেরণামূলক চমৎকার গল্পটি একটুও পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আর আগামীতে এমন আরও অসাধারণ ও হৃদয়স্পর্শী জীবনের গল্প পেতে সব সময়ের জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন ও রোমাঞ্চকর কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।